নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। কলকাতা, 11 জুন 2026। গত কয়েক সপ্তাহ ধরে চলা লাগাতার গণ আন্দোলন এবং বিরোধী শিবিরের তীব্র চাপের মুখে পড়ে অবশেষে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দিল্লি থেকে কলকাতা আসার পথে তার গাড়ির সাথে অপরদিকে আরেকটা গাড়ি এসে ধাক্কা দিলে সাথে সাথে তার সফরসঙ্গী 3 জন আওয়ামী লীগের বড় নেতা সে জায়গাতেই মারা যান। কষা জাহেদ যেন পলাইতে না পারে খেয়াল রেখেন। প্রত্যেকটা চিহ্নিত ইন্ডিয়ান দালালদের ধরে খাঁচার মধ্যে পড়বেন। সিল লাগান এডিটর সাহেব, কষা জাহেদ আগে, ইন্ডিয়ান দালাল শিলং সালাউদ্দিন, আমির খসরু, মেজর হাফিজ, ইকবাল মাহমুদ টুকু, মির্জা ফখরুল মারিছেন। মাথায় রেখেন, ভুলে যায় না, প্রত্যেকটা ইন্ডিয়ান দালালকে এক এক করে সিল মারবো। ইসলামী ব্যাংক নিয়ে ছোটখাটো একটা সুখবর নিয়ে হাজির হয়েছি দর্শক। কিছুটা হলো অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট জামাতের কাছে বিএনপি সরকার নতি স্বীকার করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি জায়গায় কিন্তু চমৎকার কাজ করেছেন, এটা আপনাকে মানতেই হবে। আপনি বিএনপি সরকারের অনেক বিষয়ে আলোচনা সমালোচনা করতে পারেন, তবে একটি বিষয়ে প্রশংসা না করে কিন্তু পারবেন না। প্রিয় দর্শক, আলোচিত এবং সমালোচিত অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বর্তমান ক্ষমতাসীন দলের 5 জন ঊর্ধ্বতন নেতাকর্মীকে রয়ের এজেন্ট বা ইন্ডিয়ার দালাল বলে উল্লেখ করেছেন। এই নেতাকর্মীদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, সবশেষে যোগ করেছেন বর্তমান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকেও। এখন পিনাকি ভট্টাচার্যের এই মন্তব্যটির পরে অনেকেই মনে করছেন যে হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য আসলে সঠিক কথাই বলেছেন, এবং অনেকেই মনে করছেন না, আসলে তারা রয়ের এজেন্ট বা ভারতের দালাল নয়, বরং তারা বাংলাদেশের দালাল। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করছেন? আপনি কি পিনাকি ভট্টাচার্যের এই মন্তব্যের সাথে একমত? সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দ্বিমত পোষণ করলে সেটাও জানাবেন। প্রিয় দর্শক, পিনাকি ভট্টাচার্য এদের সম্পর্কে আরো কি কি বলেছে সেগুলো সামনে জানতে চলেছেন। এরই সাথে সাথে শুভেন্দু অধিকারী এবার ফাটা বাঁশের চিপায় পড়ে গিয়েছে। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীকে ক্ষমতা ছেড়ে দিতেই হলো। প্রিয় দর্শক, কেন তিনি ক্ষমতা ছাড়লেন এর বিস্তারিত আলোচনা সামনে দেখবেন। এর সাথে সাথে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তাদের জন্য সুসংবাদের পাশাপাশি আরেকটি গোপন সংবাদও রয়েছে, যেই গোপন সংবাদটির বিস্তারিত আলোচনাও আপনারা দেখবেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিগত সরকারের আমলে আমরা কি দেখতাম? জনগণের মাথার উপরে ভ্যাট ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হতো, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটু ভিন্ন রকম কাজ করতেছেন। অনেকগুলো পণ্যের উপরে কর মুক্ত করা হচ্ছে, এবং কোন কোন পণ্য একটু আপনাদেরকে বিস্তারিত জানাবো, একটু সাথে থাকতে হবে, বুঝছেন? প্রথমেই আসেন, 1 নাম্বার, বাতিল হচ্ছে সার ও কীটনাশকের উপর 7.5% ভ্যাট ও কর। আলহামদুলিল্লাহ, এই পদক্ষেপের কারণে বাংলাদেশের কৃষকদের উৎপাদন ব্যয় কমে আসবে এবং বাজার মূল্য হাতের নাগালে থাকবে দেশের জনগণের। আলহামদুলিল্লাহ বলতেন না? এরকম আরো 17টা আছে, একটু সাথে থাকেন তাহলে জানতে পারবেন। চাল, গম, আলু, মশলা সহ 60 প্রকার নিত্য পণ্যের উৎসে কর কমিয়ে 0.5% করতে যাচ্ছে। এই পদক্ষেপের কারণে বাংলাদেশের জনগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কম দামে ক্রয় করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলতেন না? 3 নাম্বার, ওষুধ তৈরির, ঠিক আছে, ওষুধের যে দাম, ওষুধ তৈরি করার জন্য 68 প্রকার কাঁচামালের আমদানির উপরে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার। সরকারের এই উদারতার সিদ্ধান্তের কারণে কম খরচে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে গরিব ধনী সবাই, মাশাআল্লাহ। 4 নাম্বার, হার্টের রিং ও চোখের লেন্সের 10% ভ্যাট প্রত্যাহার। সরকারের এই পদক্ষেপের কারণে বাংলাদেশের জনগণ অনেক কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবে। 5 নাম্বার, ইলেকট্রিক বাস, ট্রাক ও চার্জিং স্টেশন আমদানিতে 5% উৎসে কর প্রত্যাহার, যাতে জনগণের হাতের নাগালে থাকে গাড়ি ক্রয়ের ক্ষেত্রে। 6 নাম্বার, স্বর্ণ অলংকার সরবরাহ 5% উৎসে কর কমিয়ে 0.5% করা হয়েছে। আগে 5 টাকা কর দিতে হতো, এখন 50 পয়সা কর দিতে হবে। 7 নাম্বার,
শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমিয়ে 4% করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণে বাজারের অনেক কিছুর মূল্য আগের চেয়ে কম দামে পাওয়া যাবে। 8 নাম্বার, মোবাইল সিমের উপরে থাকা কর বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণে সরকার মোটামুটি 1200 কোটি টাকার রাজস্ব হারাবে। এখানে জনগণের স্বার্থকে আগে দেখা হচ্ছে আর কি। 9 নাম্বার, বিদেশ থেকে বিভিন্ন লিপস্টিক আমদানি করা হয়, কেজিতে অনেক টাকা শুল্ক দিতে হয়। এটা কমিয়ে $30 আনা হয়েছে, যাতে মানুষ লিপস্টিক ভালোভাবে লাগিয়ে হাসাহাসি করতে পারে। আচ্ছা, 10 নাম্বার, বিভিন্ন বাদ্যযন্ত্র আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। 11 নাম্বার, ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে যারা ডায়ালাইসিস করাবেন তারা আগের চেয়ে কম খরচে করাতে পারবেন। 12 নাম্বার, ক্যান্সারের ওষুধে 9টি কাঁচামাল আমদানিতে কর রেয়াত সুবিধা। সরকারের এই পদক্ষেপের কারণে ক্যান্সারের চিকিৎসা খরচ কমে আসবে। 13 নাম্বার, দেশের মধ্যে ভোজ্য তেল উৎপাদনে 10 বছরের জন্য কোনো কর নাই। সরকারের উদারতার সিদ্ধান্তে এই তেলের দাম অনেক কমে আসবে এবং রান্না করা সহজ হবে, তেলের দাম কিন্তু অনেক বেশি। যাই হোক, 14 নাম্বার, 2035 সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন মানে সৌর বিদ্যুৎ উৎপাদন করমুক্ত এবং ব্যবহারকারীদের বিল পরিশোধ 5% রেয়াত সুবিধা। 15 নাম্বার, রপ্তানি আয়ে নগদ 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যাতে করে বাংলাদেশে রপ্তানি বেশিভাবে করতে পারে আর কি। 16 নাম্বার, কর রেয়াত সুবিধা পাচ্ছে দেশের তৈরি ইলেকট্রিক্স গাড়ি বাইক উৎপাদন কারখানাগুলো। এতে পূর্বের তুলনায় বাজারে অনেক কম দামি ইলেকট্রিক গাড়ি ও বাইক পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। 17 নাম্বার, দেশে মোবাইল উৎপাদন কারখানাগুলো 22 প্রকার কাঁচামাল আসলে আমদানি করে, সেখানে অনেক কর ছিল, সেটা কমিয়ে 1% করা হয়েছে, যাতে মোবাইলের দাম কমে আসে। সারা বাংলাদেশের মানুষের জন্য একটা সুখ সংবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতের আনন্দবাজার পত্রিকা, দ্য গার্ডিয়ান, হিন্দু, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, বিবিসির বরাত দিয়ে জানানো যায় যে তিনি দিল্লি থেকে কলকাতা আসার পথে কলকাতার মুখ্যমন্ত্রী, নতুন নির্বাচিত মুখ্যমন্ত্রী সুধেন্দ্র অধিকারীর সাথে দেখা করার সময় আসার পথে তার গাড়ির সাথে অপরদিকে আরেকটা গাড়ি এসে ধাক্কা দিলে সাথে সাথে তার সফরসঙ্গী 3 জন আওয়ামী লীগের বড় নেতা সে জায়গাতেই মারা যান। আর শেখ হাসিনাকে যখন সবাই মিলে পার্শ্ববর্তী একটা ক্লিনিকে, কলকাতার হাওড়া স্টেশনের পাশে একটা ক্লিনিকে ভর্তি করা হলে কর্তব্যরত পুলিশ তাকে মৃত ঘোষণা করেন। এই খবর বাংলাদেশে আসার সাথে সাথে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের, যুবলীগের সহ আওয়ামী লীগ গণনার যারা আছেন তাদের ভিতরে কান্নার রুল পড়ে যায়। তার জানাজার নামাজ আগামীকাল 3 জায়গায় হবে, বায়তুল মুকাররমের সামনে, পার্টি অফিসের সামনে এবং ধানমন্ডি 32-এ। তার জানাজার নামাজ তার দাফন কাফন হবে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়। এই খবর জানার সাথে সাথে এনসিপি সহ বিএনপি, জামাত সহ সবাই রাজপথে নেমে আসার আহ্বান জানায়। তারা বলে যে শেখ হাসিনার লাশ যেন বাংলার জমিনে না আসে। বাংলার জমিনে যদি আনা হয় তাহলে এই আবারও নাকি 24-এর কোনো অভ্যুত্থান হবে। তখন বাংলাদেশে যে সমস্ত আওয়ামী লীগ আছেন তাদেরকেও নাকি এই জেলখানায় যেতে হবে, না হয় পালিয়ে যেতে হবে, না হয় আত্মগোপনে যেতে হবে। এদিকে সরকার এই খবর জানা মাত্র ঢাকার ভিতরে, ঢাকা সহ সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ সরকার এক ঘোষণায় বিবৃতিতে বলে যে 3 স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে, কেউ যেন উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আর্মি দ্বারা 3 স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। এই খবর শোনার সাথে সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে আলোচনার জ্বর উঠে এবং বলা হয় যে শেখ হাসিনা যে পাপ করেছেন, শেখ হাসিনা যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছেন, আল্লাহ তাকে তার সেই পাপের প্রায়শ্চিত্ত দান করেছেন। তাকে মেরে ফেলেছেন, জানি না তাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন। বাংলাদেশের উলামায়ে কেরাম, বায়তুল মুকাররমের ইমাম সাহেব, আহমদুল্লাহ হুজুর, মামুনুল হক সাহেব সহ, চরমুনাইর পীর সাহেব সহ সবাই বলেন এক বাক্যে, এই মহিলার জানাজার নামাজ যেন কেউ না পড়ায়। যদি শেখ হাসিনার জানাজার নামাজ কেউ পড়ায় তাহলে সে কাফির হয়ে যাবে। কারণ ও নাস্তিক, ও মুরতাদ, ও দালাল, ও ভারতের এজেন্ট ছিল, ও মুসলমান আসিল না, ও মূলত হিন্দুদের এজেন্ট আসিল, ও খ্রিস্টানও আসিল না, হিন্দু আসিল না, ও নাস্তিকও আসিল না, অন্য জগতের বাসিন্দা আসিল। তাই কেউ যেন শেখ হাসিনার জানাজাতে অংশ না নেয়, শেখ হাসিনার জানাজা যেন না পড়ায়। যদি কেউ জানাজার নামাজ পড়াতে যায় তাহলে যে পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতির দায়ভার নিজেদের কাঁধে নিতে হবে। এবং বর্তমান সরকারকে হুঁশিয়ার করে দিয়ে দেওয়া হয় যে যদি শেখ হাসিনার কবর কুড়া হয়, বাংলার জমিনে জানাজা হয়, তাহলে যে ভয়াবহ সৃষ্টি তৈরি হবে তার জন্য সরকার দায়ী থাকবে। ইসলামী ব্যাংক নিয়ে ছোটখাটো একটা সুখবর নিয়ে হাজির হয়েছি দর্শক। কিছুটা হলো, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট, জামাতের কাছে বিএনপি সরকার নতি স্বীকার করছে। জামাতপন্থীদের যে আন্দোলন
এবং সংসদে যে আলোচনা, বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি যে বিএনপি সরকার তাদের জোরালো অবস্থার কথা জানিয়েছে যে না, ইসলামী ব্যাংক বিএনপির হাতেই থাকবে, তাদের হাতেই নিরাপদ। জামাত যে দাবি করেছে যে ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা বা নানান কিছু, এগুলোকে তারা তোয়াক্কা করেনি এবং এতে জামাতের অনেকে হতাশ হয়েছে। কিন্তু না, বিএনপির অনেক কিছুটা হলো নড়েছে, তারা ভয় আছে এবং তারা নতি স্বীকার করতে শুরু করেছে। জামাত যদি আন্দোলন কন্টিনিউ করতে পারে বা আরো জোরালো আন্দোলন করতে পারে, বিএনপি সরকার পিছু হতে বাধ্য হবে। তবে ঝুঁকি নিতে হবে। আপনি যদি এখনই কনফিডেন্স হারিয়ে ফেলেন, এটাই সরকারের কৌশল। যেমন সংসদে যদি বিএনপি সরকার নরম নরম কথা বলতো, মিঠা মিঠা কথা বলতো, তারা যদি বলতো না ঠিক আছে, যেহেতু আপনারা বলছেন, আসেন আমরা একটা যৌথ সংসদীয় কমিটি গঠন করে ইসলামী ব্যাংকের সমস্যার সমাধান করি, তাহলে তো জামাতের লোকজন খুশিতে খুশিতে তারা তো 5 আগস্টের পরের মতো ঘটনা ঘটিয়ে দেবে। অতএব বিএনপির পিছু হটার বা এস আলমের হাতে ব্যাংক দিবে না, জামাতের দাবি মানবে বা জামাতের সাথে কম্প্রোমাইজে আসবে, এরকম ইচ্ছা থাকলে ওটা প্রকাশ্যে বলবে না। এটা ধীরে 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 একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে। তবে ইট ডিপেন্ডস অন মুভমেন্ট, রাজপথের আন্দোলন কন্টিনিউ করতে পারলে, আরো জোরালো আন্দোলন করতে পারলে, অলরেডি রাজপথের আন্দোলনের যে প্রভাব পড়েছে এটা যদি লং লাস্ট করে, বিএনপি জামাতকে আব্বা বলে আপোষ করবে। হ্যাঁ, কিছুটা হলো নদী স্বীকার করেছে, সেটাই এই আলোচনায় দেখাবো। দর্শক, ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। এই জিনিসটার তাৎপর্য কি? এটা একদম খারাপ না, মোটামুটি ভালো। কিভাবে? যেহেতু গ্রাহকদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা যে না, ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত সুরক্ষিত থাকবে না, এই ব্যাংক দেউলি হয়ে যেতে পারে, এস আলম নিয়ে নিচ্ছে, এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে এবং ইসিআপ সেই জায়গায় বাংলাদেশ ব্যাংক বা সরকার তারা দেখানোর চেষ্টা করছে না, গ্রাহকরা আপনারা যে আন্দোলন করছেন, আপনারা যে উদ্বিগ্ন, টাকা পয়সা সরিয়ে নিচ্ছেন, না, বিষয়টা আসলে ওরকম না। আপনারা দেখেন, আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছি। যে পর্যবেক্ষক যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে যতটুকু শুনেছি তিনি নাকি আবার ভালো লোক, তার বিরুদ্ধে বিতর্ক নাই। এই পর্যবেক্ষক নিয়ে জামাত শিবির তেমন আপত্তি করবে না যে একজন ভালো লোককে নিয়োগ দিয়েছি, আপনাদের টাকা পয়সা কোথাও যাবে না, ব্যাংকের সুশাসন থাকবে। আর সাধারণত সুশাসন নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দেয়। যতক্ষণ পর্যন্ত মোটামুটি ঠিকঠাকভাবে লুটপাট করা যায় বা ব্যাংক ধ্বংস না হয়, ততক্ষণ পর্যন্ত পর্যবেক্ষক নিয়োগ দেয় না। এরকম অস্থিরতা সরিয়ে পড়লে, বেকায়দায় পড়লে পর্যবেক্ষক নিয়োগ দেয়। যেমন 2017 সালে এস আলম ইসলামী ব্যাংক দখল করেছে, কিন্তু 17 সালে কিন্তু বা 18 সালে 19 সালে কিন্তু বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগ সরকার আমলে কোনো পর্যবেক্ষক নিয়োগ দেয়নি। তো 17 সালে ব্যাংক দখল করে যতদিন এস আলম ইচ্ছা মতো খাইতে পারছে, খাইছে, সমস্যা নেই। কিন্তু 22 সালে এসে যখন এস আলম ধরা পড়েছে এবং গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এস আলম যে নামে বেনামে নানান ইসলামী ব্যাংক থেকে হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে, প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, এগুলো যখন সব সামনে আসে, তারপরে গ্রাহকদের মধ্যে যখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখন এই ব্যাংকটা মোটামুটি টিকিয়ে রাখার জন্য 2022 সালে বাংলাদেশ ব্যাংক থেকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। এবং এই পর্যবেক্ষক নিয়োগ দেয় ব্যাংক ধ্বংসের হাত থেকে রক্ষা করতে, গ্রাহকদের আস্থা মোটামুটি ধরে রাখার জন্য। এখন যেহেতু গ্রাহকদের আস্থা নেই এবং গ্রাহকরা টাকা উঠিয়ে নিচ্ছে এবং আন্দোলনের প্রভাব পড়েছে, যার ফলে এখন পর্যবেক্ষক নিয়োগ দিতে বাধ্য হয়েছে বিএনপি সরকার। এই যে পর্যবেক্ষক নিয়োগ দেয়া, এটা বিএনপি সরকার এক প্রকার নথি স্বীকার যে না, এমনিতে যে প্রক্রিয়ায় ইসলামী ব্যাংক বিএনপি সরকার দখল করা শুরু করেছিল, যে না আমরা ওই প্রক্রিয়া পুরোপুরি নাই ভাই, আমরা দেখেন এই যে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছি। পর্যবেক্ষক নিয়োগ এইটা জরুরি পরিস্থিতি হতে পারে, কিন্তু একজন স্বাভাবিক এমডিকে, চেয়ারম্যানকে আপনি জোর করে পদত্যাগ করাবেন, এটা অস্বাভাবিক। এখন তো পর্যবেক্ষক নিয়োগ দিয়ে একটু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, এটা কিছুটা হলো নথি স্বীকার। আমি বলবো না যে সব ঠিক হয়ে গেছে, না, পর্যবেক্ষক নিয়োগ দিচ্ছে, কিছুটা হলো নথি স্বীকার। কিন্তু যদি তারা নথি স্বীকার না করতো, তাহলে কিসের পর্যবেক্ষক? এই চেয়ারম্যানই বসবে, সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই, এটা বলবে। পর্যবেক্ষক নিয়োগ দিচ্ছে। আবার ব্যাংকার্সদের যে সংগঠন, বিশেষ করে শীর্ষ ব্যাংক কর্মকর্তাদের যে সংগঠন, তারা বাংলাদেশ ব্যাংকে এসেছে, তারা উদ্বেগ প্রকাশ করেছে। ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন, তারা উদ্বেগ প্রকাশ করেছে, তারাও বাংলাদেশ ব্যাংকে এসেছিল। সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন ইসলামী ব্যাংকের বিষয়টি এখন রাজনৈতিক। এটারও একটা তাৎপর্য, তিনি রাজনৈতিক বলেছেন, এর অর্থ কি? যে সরকার বা বাংলাদেশ ব্যাংক তারা নিজেরাই যে পুরোপুরি সব সমস্যার সমাধান করতে পারবেন। তিনি আরো কথা বলেছেন, এখানে জামাতকে দায়ী করার মতো একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে, যাই বলুক না কেন, তিনি বলছেন যে ইসলামী ব্যাংক বিষয়টা এখন রাজনৈতিক। রাজনৈতিক বিষয় বাংলাদেশ ব্যাংক সমাধান করতে পারবে না পুরোপুরি, তারা কিছুটা সমাধান করার চেষ্টা করেছে পর্যবেক্ষক নিয়োগ করে, আর বাকিটা রাজনৈতিক বলার অর্থ হচ্ছে যে রাজনৈতিকভাবে সমাধান করে। এটা রাজনৈতিকভাবে সমাধান করা, প্রথমে তো বাংলাদেশ ব্যাংক বলেছিল যে এইসব রাজনৈতিক আন্দোলন এগুলো কোনো তোয়াক্কা করা হবে না, নিয়ম অনুযায়ী চলবে। এখন এটাকে রাজনৈতিক বলে স্বীকার করছেন, ঠিক আছে, তাহলে রাজনৈতিকভাবে মিটিং করে জামাতের সাথে আলাপ আলোচনা করে সমঝোতা আসেন, এরকম একটা ঘটনা ঘটতে পারে। যে দর্শক, ইসলামী ব্যাংকের বিষয়টি এখন রাজনৈতিক, এই কথাটাও একটা নথি স্বীকারের আলামত হিসেবে আমি দেখছি। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি জায়গায় কিন্তু চমৎকার কাজ করেছেন, এটা আপনাকে মানতেই হবে। আপনি বিএনপি সরকারের অনেক বিষয়ে
আলোচনা সমালোচনা করতে পারেন, তবে একটি বিষয়ে প্রশংসা না করে কিন্তু পারবেন না। বাংলাদেশ ভারত বর্ডারে আমরা এতদিন বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী তথা বিজিবিকে দেখেছি বিড়ালের ভূমিকায়। বিগত 17 বছর বাংলাদেশের বর্ডারে যে কোনো বাহিনী ছিল, আপনারা কি সেটা জানতেন? হয়তোবা নামমাত্র জানতেন আমাদের একটা বর্ডার গার্ড বাহিনী আছে। একটা সময় বিডিআর নামে যে বাহিনীটা ছিল, সে বাহিনীর গৌরবময় একটা ইতিহাস আছে, এটা আমরা জানি। কিন্তু বিজিবির কোনো গৌরবময় ইতিহাস আছে, এটা কি আপনারা জানতেন? গত 16-17 বছরে সত্যি কথা বলতে বর্ডারে যে আমাদের একটা বাহিনী আছে, এটা ভুলেই গেছিলাম। আমরা বেশিরভাগ সময় দেখেছি রাজনৈতিক বিভিন্ন দলের কর্মসূচিকে দমন করার জন্য শুনেছি ঢাকাতে এত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, ইলেকশনে বিজিবি মোতায়েন করা হয়েছে, এভাবে শুনতাম। মানে এই বাহিনীটাকে বর্ডারে কাজে না লাগিয়ে কাজে লাগানো হতো বিভিন্ন রাজনৈতিক দলকে দমন করা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে দমন করা। অথচ সেই বিজিবি এখন সীমান্তে মাথা তুলে দাঁড়াচ্ছে, চোখে চোখ রেখে কথা বলতেছে। সেই বিজিবি এখন বলতেছে, আপনি গুলি করলে আমি কি চুরি পরে বসে থাকবো? আমার হাতে কি গুলি নাই? আমিও গুলি করব, করেন দেখি গুলি। ভাই রে ভাই, এরকম বিজিবি, এরকম সাহসী সৈনিক এতদিন কোথায় ছিল? এই বাংলাদেশেই ছিল, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি, তাদেরকে ফ্রিডম দেওয়া হয়নি, তাদেরকে অভয় দেওয়া হয়নি। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকার নিশ্চিতভাবেই সীমান্তে একটা সিগন্যাল দিয়েছে, নিশ্চিতভাবেই সীমান্তরক্ষী বাহিনীকে এক ধরনের স্বাধীনতা দিয়েছে, যার ফলে এখন আমরা লড়াকু বিজিবিকে দেখতে পাচ্ছি। যে বিজিবিকে এখন দেখলে আমরা নিজেরাও শক্তি খুঁজে পাই, যে বিজিবির পাশে এখন সীমান্তের পারের যারা বসবাস করেন তারাও এসে দাঁড়াচ্ছেন। বিজিবি শুধু একা নয়, বিজিবির পাশে এখন সবাই। এই বিজিবি আসলে এতদিন কোথায় ছিল? এই প্রশ্নটা অনেকেই করে, কিন্তু আসলে কি ভাই, এই বিজিবিকে যে ট্রেনিং দেওয়া হয়, এই বিজিবিকে যেই ট্রেনিং এর মাধ্যমে একটি বাহিনী করে তোলা হয়, সেই বাহিনীটা সত্যি দেশকে যে কোনো বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা রাখে। কিন্তু তাদেরকে তো ভাই সেই পাওয়ারটা দিতে হবে, তাদেরকে তো কাজ করার সেই স্বাধীনতাটা দিতে হবে। বিগত দিনে আমরা আসলে সেভাবে এই বাহিনীকে কাজে লাগাতে দেখিনি। গত অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে মোটামুটি তাদেরকে একটা স্বাধীনতা দিয়েছে, বাট এতটা স্বাধীনতা দেয়নি যেটা এখন তারা পাচ্ছে। সত্যি ব্যাপারটা খুবই ভালো লাগছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের পক্ষে যা যা করা লাগে, যা কিছু করতে হয় আপনি তাই করবেন। এটাই হচ্ছে আপনার কাছে আমার অনুরোধ। পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই, সরকারকে সবসময় শক্তভাবে থাকতে হবে। আমরা কারো উপরে অধীনস্থ নই, আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ, আমরা কাউকে ভয় পাই না। আমাদের জাতি বীরের জাতি, আমাদের গৌরবময় ইতিহাস রয়েছে, আমরা সেই গৌরবময় ইতিহাস নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।